রাত 12:13। রুমে জ্বলছে নীল আলোর ডিম লাইট। সাদা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে টুকরো টুকরো লাল গোলাপের পাপড়ি। বিছানার উপর বসে রয়েছে লাল বেনারসি পরিহিত এক নববধূ। মাথায় লাল ওড়না দিয়ে বড় করে ঘোমটা টানা। দুই হাঁটু বাহুডোরে আবদ্ধ করে শান্ত হয়ে বসে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে তার স্বামীর জন্য। না, এইভাবে বসলে ও বোধ হয় সুন্দর লাগছে না। তুর্কি নিজ মনে বিড়বিড় করে দুই পা ভাঁজ করে বসে। সে এই রুমে এসে বসেছে প্রায় 20 মিনিট। এর মধ্যে প্রায় 5-6 বার বসার পজিশন স্টাইল চেঞ্জ করেছে। কোন পজিশনে, কোন স্টাইলে বসলে তাকে সুন্দর লাগবে তাই ভেবে চলেছে। দুই হাত দিয়ে ঘোমটা ধরে মনে মনে আবার বিড়বিড় করে, ইয়া মাবুদ, তোমাকে লক্ষ কোটি শুকরিয়া। ফাইনালি পড়ালেখা থেকে আমাকে মুক্তি দিলে। ফাইনালি বিয়েটা করলাম। উফফ, কি আনন্দ যে হচ্ছে আমার। এই শুক্রবার মসজিদে আমি 500 টাকা দেব। না না, 500 টাকা কই পাবো? আমি তো ফকির। 500 টাকা না, 100 টাকা দেব। 1 মিনিট, আমার জামাই শুনছি বিশাল কোম্পানির মালিক। এত বড় মালিকের বউ হয়ে আমি কিনা ফকির? এইটা কোনো কথা? মানুষ শুনলে কি বলবে? না না, আমি 500 টাকাই দেব। তুমি শুধু পড়ালেখা থেকে আমাকে দূরে রেখো, ওকে ডিল। এক মনে বিড়বিড় করে আরো 20 মিনিট পার করে তুর্কি। কিন্তু তার বর মশাই এখনো আসছে না। তুর্কি ঘোমটার আড়ালে দরজার দিকে তাকায়। নটকাটা আসছে না কেন? রাত তো কম হলো না? কখন আসবে? কখন বাসর করবে? রাত তো শেষই হয়ে গেল। ধ্যাতো। বিরক্তি নিয়ে তুর্কি ঘোমটা উঠিয়ে ফেলে। দুই পা মেলে বসে ডান পা বাম পায়ের উপর রেখে দোলাতে থাকে। আবার ও বিড়বিড় করে, আচ্ছা, আমি আগে উনার পায়ে হাত দিয়ে সালাম করব নাকি উনি আগে আমার ঘোমটা তুলবে? ঈশ্বর, ওই আপুটার কাছে শুনলে ভালো হতো। ধ্যাতো। মনে মনে খুব বিরক্ত হয় সে। আচ্ছা, আমি উনি উনি করছি কেন? উনি তো আমার স্বামী। একমাত্র স্বামী। কত লাথি গুথা খাওয়ার পর আম্মু বিয়েটা দিল। আম্মু তো আব্বুকে বলে, ওগো তুর্কির আব্বু, শুনছো? আবার ঝগড়া লাগলে বলে, আমি দেখে তোর সংসার করে গেলাম, অন্য কেউ হলে মুখে ঝামা ঘষে দিয়ে চলে যেত। সোফিয়া ওর বয়ফ্রেন্ডোর সাথে তুমি করে কথা বলে, তাহলে আমি কেন আপনি করে বলবো? আমিও মধুর স্বরে ডাকবো, ওগো শুনছো, এই দিকে একটু শোনো না, তাহলে তো এত যুদ্ধ করে বিয়ে করাটা সার্থক হবে। তুর্কি ঠোঁটের হাসি দীর্ঘ করে। মুহূর্তে হাসি মিলিয়ে বলে, আল্লাহ, তওবা তওবা। নতুন বউ কি বেলাজার মতো কথা বলছে? ছি 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 তুর্কি। মানলাম তুই জামাই ভক্ত মেয়ে। সবার সাথে ভান্ডামি করলে ও জামাইয়ের জন্য একদম পিওর খাঁটি লয়াল। মাথার মধ্যে সব সময় এই শব্দ ঘুর ঘুর করে, তাই বলে প্রথমেই ওগো শুনছো বলে ডাকবি? আরে বেলাজা মেয়ে, বিয়ের প্রথম প্রথম একটু লজ্জা পেতে হয়। স্বামীর সাথে আপনি করে সুন্দর ব্যবহার দেখিয়ে কথা বলতে হয়। তারপর প্রেমটা একটু জমলে তখন ঝাড়ু ঝাঁটা, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করবি। তাই এখন তোকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলতে হবে। ভুলেও ঝগড়া করা যাবে না। মারামারি করা যাবে না। যতই হোক আম্মুর সাথে যুদ্ধ করে বিয়েটা করেছিস। আম্মুকে বোঝাতেই হবে পড়ালেখার চেয়ে সংসার করা উত্তম। 1000 গুণ উত্তম। প্রথমেই যদি জামাইয়ের সাথে ঝগড়া করি, ঝামেলা করি, আর যদি সে রেগে আমাকে আবার বাসায় দিয়ে আসে, তখন তখন আম্মু আর আমাকে আস্ত রাখবে না। ঘাড় ধরে আবার পড়ালেখা করাবে। তুর্কি দরজার দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলে, কখন আসবে আমার সায়া সুপারস্টার? সায়া সুপারস্টার কথাটি মনে হতেই তুর্কি ভাবে, ঈশ্বর, কত ইচ্ছে ছিল আমার বিয়েতে আমি নাচব। আমার জামাই যখন এন্ট্রি নেবে তখন ধুমতানা ধুমতানা করে নাচব। কিন্তু আম্মুর জন্য নাচতেই পারলাম না। বিয়েটা এমন ভাবে হলো যে নাচার সময়ই পেলাম না। আচ্ছা, এখন একটু নেচে নিলে কেমন হয়? উনি তো এখনো আসছে না। তাহলে আমি একটু নেচে নেই। তুর্কি দুই হাত উপরে উঠে বিভিন্ন ভঙ্গি করে দুলিয়ে গান শুরু করে। হে वो हैंडसम सोना सबसे, मेरे दिल को गया ललकार, मेरी नींद चुरा ली उसने, और ख्वाब गया देकर, अब ये नैना बोले यार, बोले यही लगातार, कोई चाहे कितना रोक करूंगी प्यार, मिया सायान सुपरस्टार, ओ मिया सायान सुपरस्टार, मेन फैन हुई उनकी, ও মিয়া সায়ান সুপারস্টার। দরজার কপাট খোলার আওয়াজ হতে তুর্কি গান গাওয়া বন্ধ করে দেয়। হাত নামিয়ে দ্রুত ঘোমটা টানে। ওর বুক ধুকপুক করে উঠে। মেলানো পা জোড়া ভাঁজ করে বসে। পিঠ ঘুরিয়ে তাড়াহুড়ো করে মাথার ঘোমটা টেনে মিটিমিটি হাসতে থাকে। এসে গেছে, এসে গেছে, আমার সায়া সুপারস্টার এসে গেছে। না হাসলে হবে না, আমাকে এখন লজ্জা পেতে হবে।
রুমে প্রবেশ করে দীর্ঘদেহী এক মানব। হালকা নীল আলোয় লোকটির মুখ অস্পষ্ট, তবে বোঝা যাচ্ছে লোকটির পরনে ফর্মাল ব্ল্যাক শার্ট, হাতে বেশ ভারী একটা ব্যাগ। বিছানায় বসা নববধূর দিকে ভ্রুক্ষেপ না করে সোজা ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। হাতের ব্যাগ নামিয়ে প্যান্টের পকেট থেকে ফোন, ওয়ালেট, গাড়ির চাবি, গলা থেকে আইডি কার্ড সব রাখে। পরিচিত একইটা ঘ্রাণ নাকে আসতে তুর্কি ভ্রু কুঁচকে কয়েকবার টেনে শ্বাস নেয়। ওর মনে হচ্ছে এই পারফিউমের ঘ্রাণ ওর খুব চেনা। ও হালকা ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে লোকটাকে। লোকটার সাথে ওর আজ সারাদিন দেখা হয়নি, এমনকি বিয়ের সময়ও না, এই বাড়িতে আসার সময়ও না। তুর্কি নিজেকে নিজে বলে, তুর্কি তুর্কি তুর্কি, এত অধৈর্য হলে চলে নাকি? তোরই তো জামাই, একটু অপেক্ষা কর, এখনই আসবে তোর কাছে। ও আবারও ঘাড় ঘুরিয়ে বসে। লোকটা ফ্রেশ হয়ে এসে স্টাডি টেবিলের সামনে লেদার ডেস্কে বসে মাথার বাম পাশে হাত দিয়ে চাপতে থাকে। মাইগ্রেনের সিমটমস। 1 কাপ কড়া লিকার চা পান করতে হবে। হাতে অনেক কাজ, তবে ও সে ভুলে করে ও একটা বার বিছানার দিকে তাকায়নি, ইচ্ছে হোক বা অনিচ্ছে। তুর্কি ভ্রু কুচকে বিড়বিড় করে, এত লজ্জা পাওয়ার কি হলো? নিজেরই তো বউ, বাসর ঘরে এসে যে প্রথমে বউয়ের ঘোমটা খুলতে হয় সেটা বোধহয় জানে না। জানবে কিভাবে, আগে কখনো বাসর করেনি তো? নাকি ওর কপালে আবার আনরোমান্টিক জামাই জুটল? হে আল্লাহ, আমার থেকে অর্ধেক উত্তেজনা নানার অর্ধেকের চেয়ে একটু বেশি আমার জামাইয়ের মধ্যে দিয়া দেও প্লিজ। আমার মতো এত রোমান্টিক একটা মেয়ের কপালে এই রকম আনরোমান্টিক জামাই, ব্যাপারটা কেমন দেখায়? পরে দেখা গেল আমার রোমান্টিকতার জন্য আমাকে না ডিভোর্স দিয়ে দেয়। থাক, সমস্যা নেই, যতই নিরামিষাশী হোক, আমার কবলে যখন একবার এসেছে পড়েছে, তখন 3 বেলাই আমিষ খাইয়ে ছাড়ব। উনি বোধহয় লজ্জা পাচ্ছেন। থাক, আমি তাহলে আগে যাই। তুর্কি বিছানা থেকে নেমে ওড়নার ফাঁকে লোকটার অবস্থান দেখে ধীর পায়ে হেঁটে লোকটার সামনে যায়। চেনা পারফিউমের ঘ্রাণ আরও তীব্র হয়। ভক্তির সাথে পায়ে হাত দিয়ে সালাম করে। লোকটার একটুও ভাবান্তর ঘটে না। সে আঙুল কপালে ঠেকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তুর্কি উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে, আপনি বোধহয় জানেন না বাসর ঘরে এসে প্রথমে বউয়ের ঘোমটা খুলতে হয়, তাই না? জানবেন কিভাবে, আগে কখনো বাসর করেননি তো? সমস্যা নেই, আমি আপনাকে সব শিখিয়ে দেব। আপনি কোন টেনশন নেবেন না। এখন আসুন, রাতটা নষ্ট করবেন না। এমন রাত জীবনে একবারই পাবেন। সামনে বসে থাকা লোকটির মাঝে কোনো ভাবান্তর হয় না। সে ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে মাথায় থাকা হাতের কনুই টেবিলে রেখে তাকিয়ে থাকে। তুর্কি আবার বলে, এত লজ্জা পাওয়ার কি হলো? আমি তো আপনার বিয়ে করা বউ। লজ্জা পাবেন না প্লিজ। এখানে বসে সময় নষ্ট করবেন না। আসুন আমরা গল্প করি। লোকটা তুর্কির কথায় হতভম্ব হয়ে যায়। মেয়েটাকে কি বলে আখ্যায়িত করা যায়? বেয়াদব নাকি বেহাইয়া? উপর পাশ থেকে কোনো উত্তর না আসায় তুর্কি আবার বলে, দেখুন আমি আপনার বিয়ে করা বউ। আমাকে ভয় পাবেন না। ওকে আপনি চাইলে আজ রাতে আমি কিছুই করব না, কিছু বলবোও না। আপনি প্লিজ লজ্জা পাবেন না, ভয় পাবেন না। আমরা আজ সারা রাত গল্প করব, অন্য কিছু করব না, প্রমিস। আপনি তাও ভয় পাবেন না। এই দফায় লোকটার কুচকানো ভ্রু আরও কুচকে যায়। মাথায় ঠেকানো হাত নামিয়ে ফেলে। ভয় পাবেন না মানে? হাঁটুর বয়সী এই মেয়েটাকে দেখে ভয় পাওয়ার কি হলো? ভীষণ বিরক্ত নিয়ে গম্ভীর কণ্ঠে লোকটি বলে উঠে, স্টুপিড, স্টপ ইউর ননসেন্স। স্টুপিড, পরিচিত শব্দ আর পরিচিত কণ্ঠস্বর শুনে আঁতকে উঠে তুর্কি। ভ্রু যুগল কুচকে ফেলে। ও কি ভুল শুনল? মাথার ঘোমটা এক টানে সরিয়ে ফেলে। ততক্ষণে লোকটি উঠে গেছে। অতি পরিচিত শরীরের গঠন দেখে তুর্কির হৃদস্পন্দন বেড়ে যায়। আশেপাশে তাকিয়ে সুইচ বোর্ড খোঁজে। দরজার পাশে সুইচ বোর্ড দেখতে পেয়ে ছুটে বোর্ডের কাছে যায়। সবগুলো সুইচে একের পর এক আঙুল চালিয়ে রুমের লাইট অন করে। লোকটা এক টানে বেডশিট উঠিয়ে 2 হাত দিয়ে ধরে এক ঝাড়া দিয়ে সবগুলো গোলাপের পাপড়ি তুর্কির উপরে ফেলে। তুর্কি চোখ বড় বড় করে দেখে, কি করে সম্ভব? এই লোক এইখানে কি করে? লুক অ্যাট দ্য সাইড অফ দ্য টেবিল। তুর্কি বড় বড় চোখ মেলে সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে থাকে। লোকটি বেডশিটটি ছুঁড়ে বিছানার উপর ফালিয়ে বলে, আমাকে দেখতে বলিনি, টেবিলের পাশে তাকাতে বলেছি। ফাস্ট ফাস্ট তাকাও। তুর্কি রোবটের মতো ঘাড় ঘুরিয়ে টেবিলের পাশে তাকায়। সেখানে বেশ ভারী একটা ব্যাগ। লোকটা ঘাড় কিঞ্চিত বাঁকা করে বলে, ব্যাগের ভেতর তোমার সব বই, খাতা, নোট ইত্যাদি আছে। কাইন্ডলি ওইখানে থেকে ফিজিক্স বইটা নিয়ে এসো।
আই থিঙ্ক তোমার মনে আছে সামনে মাসে থেকে তোমার সিটি ক্লাস টেস্ট এক্সাম। তুর্কি ব্যাগের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকে। তারপর ফসে উঠে ফিক করে হেসে বলে, সিরিয়াসলি? বাসর রাতে আমি ফিজিক্স পড়ব? আপনি বোধহয় জানেন না বাসর রাতে বায়োলজি পড়তে হয়। তুর্কি হাসি থামিয়ে সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে বলে, 1 মিনিট, আর আজকে আপনি আমার ক্লাস নেওয়ার কে? একটু আগে আমার বিয়ে হয়ে গেছে। এর মানে আজ থেকে আমি পড়ালেখাকে নিজ হাতে কবর দিয়েছি। এতক্ষণে বোধহয় ও আল্লাহর কাছে জবাবদিহি করছে ওর পাপের জন্য। আর সেখানে আপনি এসেছেন ছাত্রীর বাসর ঘরে ছাত্রীকে ফিজিক্স বোঝাতে। বলি স্যার, ফিজিক্স পড়তে পড়তে কি মাথার ফিউজ নষ্ট হয়ে শর্ট সার্কিট হয়েছে? ভালো মতো নিউটনের সূত্র এপ্লাই করুন, দেখবেন শর্ট সার্কিট বন্ধ হয়ে যাবে। তা না হলে আবার এখানে ও আগুন ধরে যাবে। লোকটার নাম সারফারাজ আদনান ফরাজি। সেই সরকারি দেবেন্দ্র কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর। আদনান বাঁকানো ঘাড় বাঁকা রেখেই চোখ ছোট ছোট করে তুর্কির দিকে তাকিয়ে আছে। নিউটনের সূত্র এপ্লাই করে শর্ট সার্কিট বন্ধ করবে মানে? তুর্কি একমনে ভাষণ দিয়ে যাচ্ছে। আনিওয়ে, আমার হাজবেন্ড কই? আর আপনি এখানে কি করছেন? আল্লাহ, আমি তো আপনাকে ভালো মানুষ ভাবতাম। হ্যাঁ, আমি জানি আপনার মাথায় একটু সমস্যা আছে যেহেতু আপনি ফিজিক্সের টিচার। তাই বলে একজন স্টুডেন্টের বাসর ঘরে আসবেন তাকে পড়াতে? আমার হাজবেন্ডকে গুম করে এখানে আসেননি তো? হাই আল্লাহ! আপনি এত জঘন্য। মানছি আপনি বুড়ো হয়ে গেছেন, কেউ পাত্তা দেয় না, কোনো মেয়ে কপালে জোটে না। 2 দিন পর একটা টাইম মেশিন বানিয়ে নিউটনের যুগে গিয়ে তার সাথে আপেল গাছের নিচে বসে দুইজনে একসাথে সূত্র আবিষ্কার করবেন। তাই বলে আপনি একটা স্টুডেন্টকে বাধ্য করতে পারেন না লেখাপড়া করাতে, ফিজিক্স ভালো লাগাতে। সো এক্ষুনি বের হন রুম থেকে, না হলে আমি মানুষ ডাকবো। কে আছেন, কেউ বাঁচান আমাকে। তুর্কি চিৎকার করতেই আদনান ওর কাছে এসে ওর মুখ চেপে ধরে। তুর্কি আদনানের হাতের উপর 2 হাত রেখে মুখের বাঁধন খোলার চেষ্টা করে। মেপে মেপে ঠিক কানের 3 আঙুল নিচে এমন এক চড় দেব যে সেই কানে আর শুনতে পাবে না। বেশি চেঁচামেচি আমার পছন্দ না। আর একটা কথা, ফিজিক্সের টিচার বলে যে বায়োলজি ক্লাস নিতে পারবো না এমন ভুল ধারণা। আর সায়েন্স সব সময় ভুল সঠিক প্র্যাকটিক্যালের মাধ্যমে প্রমাণ করে। আমি চাইলে এখনই বায়োলজি ক্লাস নিয়ে তার প্রমাণ দিতে পারি। সো বি কেয়ারফুল। ঠান্ডা বাক্যে হুমকি দিয়ে আদনান তুর্কির মুখ ছেড়ে দেয়। এক পা এগিয়ে ঘাড় না ঘুরিয়ে বলে, আর বিয়েটা তোমার আমার সাথেই হয়েছে। সো আর নয়েস না করে পড়তে আসো। এইবার সিটিতে পাশ করতে হবে। কাম ফাস্ট। তুর্কি জোরে জোরে শ্বাস নেয়। মাথায় 2 হাত চেপে বলে, হে আল্লাহ, এইটা কি করলা? আল্লাহ, আমার মাথা ঘুরতেছে। তুমি পড়ালেখার পাপগুলা আমার পুণ্যের খাতায় লিখে দেও, তবুও আমাকে তুলে নেও প্লিজ আল্লাহ। আমি আর বাঁচতে চাই না। এই বলে তুর্কি ধপ করে ফ্লোরে শুয়ে পড়ে। হুমাইরা ফরাজি চায়ের কাপ এনে মুজাহিদ ফরাজির মুখের সামনে ধরল। মুজাহিদ বৈঠকখানায় চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। চায়ের কাপ মুখের সামনে ধরায় সে একটু বিরক্ত হলেন। খবরের কাগজ ভাঁজ করে ডান হাত দিয়ে চায়ের কাপ নিলেন। মুজাহিদ কিছু বলার আগেই হুমাইরা গমগম করে উঠলেন। দেখো জাহিদ, আমি আর তোমার ফাইফরমাস শুনতে পারবো না। এবার আমাকে মুক্তি দেও। এই বাড়িতে যে দিন থেকে এসেছি তারপরের দিন থেকে আজ অবধি তোমার ফাইফরমাস খাটতে খাটতে আমার অর্ধেক জীবন চলে গেল। এখন দয়া করে আমাকে রেহাই দেও। হুমাইরার কথা শুনে শব্দ করে হেসে উঠল মুজাহিদ। তার হাসির দরুন হাতে থাকা কাপ নড়ে উঠল। হুমাইরা চোখ ছোট ছোট করে কিঞ্চিত রাগ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মুজাহিদ হাসি থামিয়ে বলল, কাল, পরশু, তারপরের দিন, তারপরের দিন এবং তারপরের দিনও রেডি হও ভাবি আমার ফাইফরমাস শোনার জন্য। চায়ে এক চুমুক দিয়ে আবার বলে, আর কি এমন কাজ করাই তোমাকে দিয়ে? এই তো সকালে চা, নাস্তা, লাঞ্চ, ডিনার, জামাকাপড় ধোয়া, ব্যাগপত্র গুছিয়ে দেওয়া, মাঝে মাঝে একটু খাবার খাইয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। হুমায়রা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই কাজগুলা কি তোমার কাছে কম মনে হয়? হ্যাঁ। আমাকে বোঝাও, তোমার মতো দামড়া বুড়ো ষাঁড়ের যাবতীয় সব কাজ কেন আমি করব? আমি কি তোমার দাসী? মুজাহিদ চায় আবারও চুমুক দিয়ে বলে, অমরিত। বাঁকা চোখে তাকিয়ে আবারও বলে, তুমি আমাকে বুড়ো বলতে পারলে? আর তুমি আমার দাসী হবে কেন? তুমি তো আমার মা। একদম নাটক করবে না। তোমার এই নাটক দেখতে দেখতে আর এই ডায়লগও শুনতে শুনতে আজ 32টা বছর পাড়ি দিলাম। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। আমাকে এখন এই কাজ থেকে মুক্তি দেও। এই সব কাজ যার করার কথা তাকে এনে আমাকে উদ্ধার করো। আমি আর সহ্যইতে পারছি না।
রাগে গোজগোজ করতে করতে চলে যায় হুমাইরা। আজ তার অনেক কাজ। বাড়ির বড় ছেলের রিসেপশন আগামীকাল। হুট করে ছেলে বিয়ে করার সিদ্ধান্তে সবাই একটু বিভ্রান্ত হলে ওপরপরই আনন্দে মেতে উঠেছে মাস্টার বাড়ি। নুরু ফরাজি পেশায় শিক্ষক ছিলেন, সেই সুবাদে বাড়ির নাম হয়েছে মাস্টার বাড়ি। শুধু তিনি একাই পেশায় মাস্টার না, তার দুই ছেলে আলামিন ফরাজি ও মুজাহিদ ফরাজি পেশায় মাস্টার। আর এক ছেলে মুমিনুল ফরাজি মানিকগঞ্জ টাউনের সবচেয়ে বড় জুয়েলারি দোকানের মালিক। মানিকগঞ্জ সদর থানার মত্ত গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক এই ফরাজি বংশের লোক। প্রভাবশালী বলতে এখানে শুধু অর্থ সম্পদের কথা বোঝানো হচ্ছে না, শিক্ষার দিক থেকেও এদের জুড়ি মেলাভার। তবে অর্থ সম্পদের দিক থেকে এদের প্রভাবশালী বলাও তো মানায় না, কারণ এরা ভীষণ কিপটে। এত এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এদের নাকি কিছুই নেই। এই যে সকাল থেকেই আলামিন ফরাজি খাবারের মেনুর হিসেব করছে, এতে তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। বিয়ে করেছে তার ছেলে, কি দরকার ঘটা করে এত মানুষদের দাওয়াত করে খাওয়ানোর। মাথায় হাত দিয়ে হুমাইরার উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। রাজের মা, রাজের মা, কই গেলে তুমি? এই দিকে আসাও, তাড়াতাড়ি আসো। জোরে জোরে শ্বাস নিচ্ছেন তিনি। হুমাইরা রান্নাঘরে ছিলেন। পেছনে থেকে রচনা ফোন হাতে নিয়ে অস্থির কণ্ঠে বলে, ভাবি, বড় আপা তো ফোনই ধরছে না। কখন থেকে কল করছি, কিছুতেই ধরছে না। হুমাইরা খিচুড়ি নাড়তে নাড়তে বলেন, আরে দিতে থাক, এক সময় না এক সময় ধরবেই। পরক্ষণেই উপর থেকে ভেসে আসে আলামিনের চিৎকার। রচনা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বড় ভাইয়ের কি হলো? এমন করে চিৎকার করছে কেন? রচনা, দেখি খিচুড়িটা। আমি শুনে আসি কোন দরকারে আবার ডাকছে। রচনা ফোন রেখে পাতিলের কাছে যায়। রচনা মুমিনুলের সহধর্মিণী। মুজাহিদ হাতের কাপ টেবিলের উপর রেখে খবরের কাগজ আবারও মুখের সামনে ধরে। আজ তার স্কুল নেই। এক পা আরেক পায়ের উপর দিয়ে দোলাতে থাকে। বয়স 34 কি 35। তবে এখনো সে পবিত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়নি। এই নিয়ে বাড়ির মানুষের হাজারটা অভিযোগ, তবে সে সবে পাত্তা দেয় না। এই যে এখন তার ছোট ভাতিজা তার পাশে বসে গুনগুন করছে, দয়া করো আমার উপর। মাথায় চড়ায় একটা টপর। সারা জীবন আধবুড়ো ভাত পেটে সবে না 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 না। বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? ভাতিজার খোঁচা মারা গান কানে পৌঁছানো মাত্রই মুজাহিদ আর চোখে রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ান চোখ বন্ধ করে একস্বরে গেয়ে যাচ্ছে। কিছুক্ষণ এইভাবে চলার পর মুজাহিদ হাতের পেপার দিয়ে রেজওয়ানের মাথায় ধাম করে বাড়ি মারে। রেজওয়ান বাড়ি খেয়ে চোখ মুখ কুচকে পিটপিট করে তাকায়। বাপের ভাই মারেন কেন? মশকরা হচ্ছে? তুই জানিস আমি সম্পর্কে তর কাকা লাগি? রেজওয়ান খুক খুক করে কেশে উপরে নিচে মাথা নাড়িয়ে বলে, সেই দিন না দুইজনে মিলে আকবর চাচার রান্নাঘরের বেড়ায় তারা চিহ্নতে এলাম, আর এখন তুমি আমার চাচা হয়ে গেলে বাহ কিয়া বাত হে। মুজাহিদ চোখ মুখ কুচকে দাঁতে দাঁত পিষে বলে, তবে রে হারামজাদা, আমি তর থেকে কম হলেও 5-6 বছরের বড়। আর তুই? মুজাহিদকে তেড়ে আসতে দেখে রেজওয়ান এক দৌড়ে উঠে পালিয়ে যায়। এ তাদের নিত্য দিনের কাজ। রেজওয়ান আদনানের ছোট ভাই, মুজাহিদদের সম্পর্কে যাই থাক তা সে গ্রাহ্য করে না। হুমাইরা যখন এই বাড়িতে এসেছে তখন মুজাহিদদের বয়স 3 কি 3.5 বছর। শাশুড়ি মারা যাওয়ায় ছোট থেকেই মুজাহিদ মানুষ হয়েছে হুমাইরার কাছে। বিয়ের 2 বছর পর আদনানের জন্ম হয়। আর আদনানের 1 বছরের ছোট রেজওয়ান। এইভাবে একসাথে বেড়ে উঠেছে 3 জন। কিন্তু রেজওয়ান কোনো দিনও মুজাহিদকে চাচার চোখে দেখেনি, যেন সমবয়সী বন্ধু। সব সময় আদা জল খেয়ে পেছনে পড়ে থাকে। গাঢ় নীল রঙের জামদানি শাড়ি পরে বিছানায় 2 পা ভাঁজ করে বসে আছে তুর্কি। এক ভ্রু উঁচু করে রাগে ফসতে ফসতে হাতে ফোন নিয়ে একের পর এক কল করে যাচ্ছে তার মাকে। কিন্তু অপাশ থেকে কোনো রেসপন্স করছে না। সকাল বেলা এক মধ্যবয়স্ক নারী এসে এই শাড়ি হাতে দিয়ে ওকে ফ্রেশ হতে বলেছে। আর ও বলেছেন সম্পর্কে নাকি সে চাচি শাশুড়ি লাগেন। 7 সকালে ঘুম থেকে উঠের ফলে তার মেজাজ এমনিতেই বিগড়ে আছে। তার মধ্যে আবার তার মা ফোন ধরছে না। কেন তার মা তাকে এই কুয়ার মধ্যে ফেলেছে সেই জবাব ওর চাই। কিন্তু সে তো বিন্দাস চলছে, ফোন ধরার নাম গন্ধ নেই। আগামীকাল থেকে ফজরের সময় উঠবে, নামাজ আদায় করে তারপর পড়তে বসবে। আমাদের বাড়িতে যে নামাজ আদায় না করে তাকে খেতে দেওয়া হয় না। গম্ভীর কণ্ঠে উচ্চারিত কিছু বাক্য শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় তুর্কি। আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মাথা মুছে আদনান। এই লোক এইখানে কখন এলো? এতক্ষণ তো রুমে ছিল না, আর রুমে যে আসলো পায়ের শব্দ ও তো পেল না।
তুর্কি কিঞ্চিত রাগ নিয়ে ঘাড় অন্য দিকে ঘুরিয়ে বলে, আমি ফজর বাদে বাকি সব নামাজ আদায় করি। তাই চুপচাপ আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে দিয়ে আসুন। ওই দিক থেকে কোনো উত্তর আসে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর তুর্কি আবারও বলে, কথা কি আপনার কানে পৌঁছিয়েছে? যদি পৌঁছে থাকে তাহলে দয়া করে আমাকে দিয়ে আসুন। আমি আপনার সাথে কোনো দিনও থাকতে পারবো না। আর আপনি আমাকে এনেছেনই বা কেন? নেক্সট টাইম সকাল বেলা যেন ফোন হাতে না দেখি। আদনান টেবিলের উপর একটা প্যাড থেকে এক পেজ ছিঁড়ে এনে তুর্কির মুখের সামনে ধরে। তুর্কি ঘাড় উঁচু করে আদনানের মুখ দেখে। শান্ত কণ্ঠে আদনান বলে, এইটা তোমার ডেইলি রুটিন। আই হোপ এইটার বাইরে তুমি কোনো কাজ করবে না। তুর্কি আদনানের মুখ বরাবর হয়ে উঠে দাঁড়ায়। আদনানের হাতের কাগজটা 2 আঙুলের সাহায্যে নিয়ে ছেড়ে দেয়। কাগজটা বাতাসে উড়তে উড়তে মেঝেতে পড়ে যায়। আদনান শান্তভাবে ঘাড় বাঁকা করে তাকিয়ে আছে। তুর্কি বুকে 2 হাত ভাঁজ করে ঠোঁটের হাসি প্রশস্ত করে বলে, স্যার আপনি বোধহয় নেশায় আছেন লেবু খান। এনে দেব? আমি ভাবতেই পারিনি আপনার মতো একজন মানুষ নেশাখোর। তুর্কি আদনানের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, তবে একদিক থেকে তো ভালোই হয়েছে, আমার খুব শখ আমি আর আমার জামাই প্রায় রাতে মদ খেয়ে নাচানাচি করব। 2 হাত নাচের ভঙ্গিতে নাড়িয়ে, ও নেশা নেশা, ও নেশা, নেশা, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা। এই গানে নাচব। তুর্কি আদনানের সামনে দাঁড়িয়ে বলে, মদ শব্দটা কেমন জানি শোনায় তাই না? কেমন যেন গরিব গরিব। আমরা তো বড়লোক। তাহলে আমরা বলবো উম্মম্মম কিছুক্ষণ ভেবে অ্যালকোহল। অ্যালকোহল। হ্যাঁ এইটা বড়লোক বড়লোক শব্দ। তো স্যার আজ রাতে একটু হয়ে যাক। আদনান এতক্ষণ বুকে হাত ভাঁজ করে ঘাড় বাঁকা করে তুর্কির সব বাজে কথা হজম করছিল। তুর্কি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই আদনান ঘাড় সোজা করে বলে, জানো বাংলায় সুন্দর একটা শব্দ আছে, চাপড়ি। এতদিন এদেরকে রাস্তাঘাটে দেখতাম। এখন থেকে রোজ আমার বাড়িতেই দেখতে পাবো কি বলো? তুর্কি 2 ভ্রু ভাঁজ করে রাগে ফোঁস ফোঁস করতে থাকে। কোমরে 2 হাত ভাঁজ করে ভ্রু যুগল সোজা করে বলে, বাংলায় সুন্দর একটা প্রবাদও আছে জানেন? রতনে রতন চিনে। তেমনি চাপড়িরাই চাপড়িদেরকে চেনে। আর আপনি তো চাপড়ি আল্ট্রা প্রো ম্যাক্স। কেউ পছন্দ করে না বলে স্যার হয়ে স্টুডেন্টকে বিয়ে করেছেন। আবার তারই অমতে। লুকিয়ে লুকিয়ে। অহোহো স্টপ ইউর ননসেন্স। আর একটা বাজে কথা উচ্চারণ করে দেখো। পেপারটা ওঠাও। তুর্কি বুকে হাত ভাঁজ করে অন্য দিকে তাকায়। যার অর্থ সে কাগজটা উঠাবে না। আদনান ধীর পায়ে হেঁটে ওয়ার্ড্রোবের দিকে যায়। শান্ত কণ্ঠে আবারও বলে, পিক আপ দ্য পেপার। আপনার ঠেকা পড়ছে আপনি উঠান। আদনান ড্রয়ার থেকে পোশাক বের করতে করতে কিছু বলতে যাবে তখনই দরজায় নক করে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। ভাবি। ভাবি তোমাকে চাচিয়াম্মু নিচে যেতে বলছি এখনই আসো। তুর্কি দরজার দিকে তাকিয়ে স্মিত হেসে জবাব দেয়, হ্যাঁ আসছি। তুমি ভেতরে আসো। মোহনা ভেতরে এসে বলে, তুমি বের হও আমি চাচ্চুর রুম থেকে ফোন নিয়ে আসছি। মোহনা চলে যেতে তুর্কি আদনানের দিকে এক পা এগিয়ে বলে, টাটা স্যার। আপনার কাজ আপনি করুন। গুড বাই। ভাবি তাড়াতাড়ি আসো তোমাকে নিচে যেতে বলছে। মোহনা নামে মেয়েটা আবার এসেছে। তুর্কি আদনানের দিকে মুখ ভেঙিয়ে মোহনার দিকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ চলো। তোমার ফোন নেওয়া শেষ? মোহনা অবাক হয়ে প্রশ্ন করে কিসের ফোন? তুর্কি ভ্রু কুঁচকে বলে, মাত্রই তো বললা আমাকে দাঁড়াতে তুমি তোমার চাচ্চুর ফোন আনতে গেলা? মোহনা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি কখন আসলাম তোমার রুমে? মাত্র নিচ থেকে আসলাম। চাচিয়াম্মু আমাকে বলল তোমাকে ডাকতে। তুর্কির মাথা ঘুরে যায়। মাত্রই তো মেয়েটা বলল ওকে দাঁড়াতে। তাহলে ও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ততক্ষণে আদনান ওয়াশরুমে চলে গেছে। ওদিকে মোহনা তাড়া দেয়, আসো আসো তাড়াতাড়ি আসো। অনেক মানুষ এসেছে তোমাকে দেখতে। বিরক্ত মুখে মোহনার সাথে বিশাল বারান্দায় হাঁটছে তুর্কি। ওর কোনো ইচ্ছাই নেই নিচে যাওয়ার। সবার সাথে মেশার। শুধুমাত্র আদনানের হাত থেকে রেহাই পেতে ও বের হয়েছে। তবে ওর মাথায় এখন একটা কথা ঘুরছে। যে মেয়েটা ওর পাশে সে কেন তখন ওই রকম ব্যবহার করল? তুর্কির মাথায় ঘোমটা টানানো। সে ঘোমটার ফাঁকে ফাঁকে আশেপাশে দৃষ্টি বুলাচ্ছে। ওর কাছে মনে হচ্ছে এটা মুক্তিযোদ্ধার আমলের বাড়ি। আশেপাশে সবকিছু কেমন পুরনো আমলের। সিঁড়ি দিয়ে নামার সময় হুট করে সামনে হাজির হয় রেজওয়ান। রেজওয়ানকে দেখে চমকে উঠে তুর্কি। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। ও যেন বিশ্বাস করতে পারছে না সামনে থাকা লোকটাকে।
রেজওয়ান তুর্কিকে দেখে লম্বা করে দাঁত বের করে হাসে। এরপর মোহনার উদ্দেশ্যে বলে, এই বেঙ্গির ছাউতরে জাহিদ মাস্টার খুঁজছে। মোহনা ভ্রু কুঁচকে বলে, তুই তুই আবার আমার মায়ের নাম বেঙ্গালি মা? মা, ম্যা ম্যা দাঁড়া তুই, মা মা মামা করতে করতে মোহনা সিঁড়ি থেকে নামে। রেজওয়ান ওর চুলের বিনুনি টেনে ধরে বলে, শালার পোলাপান 2 দিন পর বিয়ে দিলে 5-10টা বাচ্চার মা হয়ে যাবি, আর এখনো মামা করা ছাড়লি না। আ গাঞ্জুট্টির বাচ্চা ছাড়, তর বেঙ্গির ছাও। আমার বাপে কি গাঞ্জা খাই, তুই যে আমারে গাঞ্জুট্টির বাচ্চা কইলি? তর বাপে খাবে কেন? তুই খাচ। ছাড় বলছি গাঞ্জুট্টি। তুই আমারে দেখছছ কোন দিন গাঞ্জা খাইতে? এই নিঃসা জিনিস আমি খাই না। মাঝে মাঝে বেশি প্যানিক উঠলে একটা ব্ল্যাক খাই। তাই বলে তুই আমারে গাঞ্জুটি বলবি? তরে তো আজ। মোহনা রেজওয়ানের হাতে ঘুষি দিয়ে দৌড়ে নিচে নেমে যায়। রেজওয়ান হাত নাড়িয়ে বিড়বিড় করে, তর বেঙ্গির ছাউতরে আজ পাইলে হচ্ছে। এরপর ঘাড় ঘুরিয়ে ভক্তির সাথে সালাম দেয় তুর্কিকে। আসসালামু আলাইকুম ভাবি। তুর্কি কিঞ্চিত রাগ নিয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে আছে। রেজওয়ান তাড়া দিয়ে বলে, আরে তাড়াতাড়ি সালামের উত্তর নিন, তা না হলে একটা ভালো কাজের ছওয়াব শয়তানে নিয়ে যাবে। তুর্কি দাঁতে দাঁত চেপে বলে, আপনি এখানে কি করছেন? রেজওয়ান 2 হাত বুকে হাত ভাঁজ করে বলে, আর মাত্র 8 সেকেন্ড সময় বাকি আছে। তুর্কি চোখ ছোট ছোট করে বলে, মানে শয়তানে ছওয়াবটা নেওয়ার? তুর্কি অন্য দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওলাইকুমুসসালাম। রেজওয়ান চোখ বন্ধ করে বলে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। মেয়ে তো নয়, যেন আগুনেরই গোলা। আমার ভাইয়ের জন্য তাহলে ঠিক মেয়েটাই বেছেছি। আপনি এখানে কি করছেন? আর আমার যে বিয়ে হয়ে গেছে অন্য একটা লোকের সাথে, সেটা জানেন? ইহুম, অন্য লোকের সাথে কই? আমার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে হয়েছে। যদিও মায়ের পেটে একসাথে থাকা হয়নি, তবে বাপের পেটে একসাথে থেকেছি। তুর্কি চোখ ছোট করে করে বলে, বাপের পেটে একসাথে থেকেছেন মানে? আর আর আপনি সব জানতেন? রেজওয়ান উপরে নিচে মাথা নেড়ে লম্বা করে হাসে। যতই ভাবি তোমাকে না বললাম দাঁড়াতে, আর তুমি একা একাই নিচে যাচ্ছ? উপর থেকে মোহনার কণ্ঠ পেয়ে চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তুর্কি। মোহনা মাত্র নিচে গেল, তাহলে এই মেয়ে উপরে গেল কখন? ও ভয় সিঁড়ি থেকে নামতে যায়। রেজওয়ান বাধা দিয়ে বলে, আরে ভাবি যান, ভয় পাচ্ছেন কেন? ও হচ্ছে ছকিনার মা, আর যেটা একটু আগে নিচে গেল ও হচ্ছে ভেবলি। আর এই 2 জন বেঙ্গির ছাও। তুর্কি অবাক হয়ে রেজওয়ানের দিকে তাকায়। বেঙ্গিকে? আর ওরা যমজ? হুম, আমার মেঝো চাচার বউর নাম বেঙ্গি। আর আমার মেঝো চাচা একটু বেশি স্ট্রং, তো তাই এক ঢিলে 2 পাখি মেরে দিয়েছে। বারবার চাচিকে কষ্ট দিতে মন চাচ্ছিল না। একটু বেশি ভালোবাসে কিনা? তুর্কি রেজওয়ানের কথায় খুক খুক করে কেসে ওঠে। পেছনে থেকে মোহনার যমজ বোন সূচনা বলে, ফাজিল চুপ। তর মুখে লাগাম কি কখনো হবে না? চুপ বেয়াদব। মুখে লাগাম দিলে বউকে চুমা দিব কিভাবে? বোন হয়ে ভাইয়ের এত বড় সর্বনাশ করতে বিবেকে বাঁধল না? সূচনা চোখ ছোট ছোট করে হাতের ফোন রেজওয়ানের হাতে দিয়ে বলে, এইটা ছোট চাচুকে দিয়ে আয়। অনেকক্ষণ ধরে চাচ্ছে। রেজওয়ান উল্টো সূচনার হাতে ফোন দিয়ে বলে, জাহিদ গাঞ্জুট্টির সাথে আমি মাত্র ঝগড়া করে আসেছি। এখন আমারে পাইলে জুতা দিয়া পিটাইব। তুই যা চুপচাপ। আর তোর কাজ করতে মন চাই না, তাই না? খালি সাজতেন মন চাই? সাইজা সাইজা, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, এই গানে টিকটক করতে মন চায়? সূচনা রেগে রেজওয়ানকে কিছু বলতে গেলে নিচ থেকে মুজাহিদের কণ্ঠস্বর শোনা যায়। ও সূচনা, কই গেলি মা? তাড়াতাড়ি আই। ও যে গাঞ্জা বাবায় চিল্লাইতেছে। যা তাড়াতাড়ি। তুই দাঁড়া চাচ্চুকে, তুই বাজে কথা বললি না, আমি গিয়ে বলতেছি। হো যা ক, তোমার একসাথে প্যান পরা সখা তোমারে বাজে কথা বলছে। বুঝছস? ফাজিল দাঁড়া তুই। সূচনা রেজওয়ানকে ভেঙিয়ে চলে যায়। রেজওয়ান তুর্কির দিকে তাকিয়ে বলে, তোও ভাবি, আমি কিন্তু আপনার দেবর, মানে আপনার অর্ধাঙ্গর কনিষ্ঠ ভ্রাতা। ছোট পিচ্ছি কুট্টি ভাই। সরি কুট্টি না, মানে আমার বাপে একটু আমার সাথে বেইমানি করছে। আমরা 2 ভাই একসাথে থাকা সত্ত্বেও আমাকে দেরিতে হওয়াইছে। সব দোষ আমার বাপের। আমি কিন্তু মোটেও ছোট না। সো আমাদের মাঝে আগে যে সম্পর্ক ছিল সেটা ভুলে যান। সম্পর্ক তো না, মানে যে কথাটা হয়েছিল আর কি।
এখন থেকে না, কাল থেকে আমি আপনার দেবর হয়েছি। আপনি আমাকে দেবরজান বলে ডাকতে পারেন। ওকে। তুর্কি অবাক চোখে তাকিয়ে আছে রেজওয়ানের দিকে। ওর বিশ্বাস হচ্ছে না। যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল সে ওর দেবর। আবার সে কিনা নিজ ইচ্ছায় নিজের পছন্দ করা পাত্রীকে ভাইয়ের বউ বানিয়েছে। রেজওয়ান লম্বা করে হেসে তুর্কিকে বিদায় জানায়। টাটা ভাবিজান। বাই বাই। আমার অনেক কাজ পড়ে আছে। আমার গার্লফ্রেন্ডের আবার রাগ ভাঙাতে হবে। গাল ফোলা পাঙ্গাস মাছ কিনা। পান থেকে চুন খসলেই মুখের জবান বন্ধ হয়ে যায়। রেজওয়ান তুর্কির পাশ কাটিয়ে চলে যায়। তুর্কির মাথায় জিলাপির প্যাচ লেগে যায়। তুর্কি ঘোমটার নিচ দিয়ে মাথা চুলকায়। এ কি হচ্ছে? 29শে ডিসেম্বর 2021। আসরের আজান পড়েছে কিছুক্ষণ আগে। কামরুন্নেসা তুর্কি বারান্দায় চেয়ারে বসে পা যুগল বারান্দার গ্রিলে ঠেকিয়ে ফোন স্ক্রোল করছে। রুম থেকে মা জুবাইরার কণ্ঠস্বর ভেসে আসছে। খুব তৃপ্তির সাথে কারো সাথে কথা বলছেন তিনি। ক্ষণে ক্ষণে হাসির শব্দ ভেসে আসছে। তুর্কি এতক্ষণ রুমের ভেতরেই ছিল, মায়ের যন্ত্রণায় সে বারান্দায় এসে বসেছে। আজ সিম কোম্পানির ঈদের দিন। প্রায় 1.5 ঘন্টা যাবৎ তুর্কির মামির সাথে তুর্কির মা কথা বলছে। তুর্কি ভেবে পায় না এরা কি এমন কথা বলে। আল্লাহর নামে একবার কথা শুরু করলে পৃথিবীর কোন প্রান্তে কি ঘটেছে সেই সব বলা না পর্যন্ত থামে না। অসহ্য। আগামীকাল তুর্কির এসএসসি রেজাল্ট দিবে। সে একটু চিন্তিত। যদিও শুধু গ্রুপের সাবজেক্টগুলা পরীক্ষা হয়েছে, তাও আবার শর্ট সিলেবাসে। ও নিশ্চিত A+ থাকবে। তবু ও একটু ভয় হচ্ছে। বিপ বিপ সাউন্ড করে তুর্কির ফোন বেজে ওঠে। সোফিয়া। হ্যাঁ দোস্ত বল। ও পাশ থেকে উত্তর আসে। কি বলবো? আমি কি জানি? কিসের জন্য কল দিচ্ছ? হুদাই মন চাইল তাই। কেন, তরে কি দরকার ছাড়া কল দেওয়া যাবে না? না। তুই তো কোনোদিন দরকার ছাড়া কল দেছ না। তো তুই ধরলি কেন? তুর্কি বিরক্ত কণ্ঠে বলে। ক বা তারা চিহ্ন ল। এই রকম খেপছস কেন? সাইমম ভাইয়ার সাথে ঝগড়া হইছে? হো বা তারা চিহ্ন ল হইছে। হ্যাঁ তাই তো সেই রাগ আমার উপরে দেখাচ্ছ। শোন বা তারা চিহ্ন ল, কাল তো রেজাল্ট তো দিব। ভাই তুই তো প্লাস পাবি। আর আমি তো ফেল। ফেল করবি তো লেখাপড়া বাদ দিয়া প্রেম করছস। এখন ফেল করলে আবার কান্দোচ কেন? তামান্না বলছিল প্রেম করলে নাকি লেখাপড়া আরো ভালো হয়। দেখছো না ওর কয়টা বয়ফ্রেন্ড, তারপর ওর রেজাল্ট কত ভালো হয়। সেই জন্যই তো আমি প্রেম করছিলাম। আর সাইমমকে তো দেখছুছি কত সুন্দর, তার উপর নিজ থেকে প্রপোজ করছে, সেটা কি ভাবে ফিরিয়া দেইকো। হো ভালো হইছে, এখন ফেল কইরা রিকশাওয়ালার সাথে ঘর বাইন্ধ। হো এখন একটা প্ল্যান দেখি ভাবে পাশ করা যায়। এখন আর কোনো উপায় নাই। তুই আমার জন্য দোয়া কর যেন প্লাসটা আসে। সায়েন্স থেকে প্লাস না আসলে মান সম্মান আর থাকবে না। আর সবচেয়ে বড় কথা, আম্মু থ্রেট দিছে পাশের বাড়ির রকমান পাগলের সাথে বিয়ে দিয়ে দেব। রকমান না সেই দিন বিয়ে করল। আন্টি আবার তরে ও তার ঘাড়ে জুলিয়া দিব। ভালোই হইছে, দুই বউ মিয়া স্টেডিয়ামের মাঠে পাগলের খেলা দেখিয়া তোগো নিয়ে চলতে পারবো। ফাজিল তুই ফোন কাট। দেখ তুই মানছ আর না মানছ, আমার যদি রিকশাওয়ালার সাথে বিয়ে হয় তাহলে আমি তাও রিকশায় চড়ে ঘুরতে পারবো। আর তুই আর তর জামাই শুধু উলালা উলালা। উলালা উলালা। তু হে মেরি ফ্যান্টাসি গানে নাচ দেখিয়া মানুষরে আনন্দ দিবি। আর মানুষ। ফাজিল তুই যদি আর একটা দিন আমারে ফোন দিছস। ওপাশ থেকে আর কোনো উত্তর আসার আগেই কল কেটে দেয় তুর্কি। আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে যেন প্লাসটা পায়। ঘর থেকে জুবাইরার কণ্ঠ আর শোনা যাচ্ছে না। সে রান্না ঘরে ঢুকেছে। তুর্কি মাকে দেখে ফোনে একটা সিংহের বাচ্চার ছবি বের করে। তারপর মায়ের সামনে যায়। আম্মু কাল তো রেজাল্ট দিবে। হ্যাঁ। আর তুই নিশ্চিত থাক যে তুই ফেল করবি। তুর্কি অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। নিজের মা হয়ে এমন কথা কিভাবে বলতে পারে? মা, আমি তোমার নিজের মেয়েই তো। মা হয়ে এমন কথা বলতে পারলে যে আমি ফেল করব? জুবাইরা পানিতে চা পাতি দিতে দিতে বলে। আমার কোনো সন্দেহ নেই যে তুই ফেল করবি না। এক অক্ষর পড়ছ না। সারাটা দিন ফোন চাপছ। সারাটা দিন গোপাল ভাঁড় দেখছো, কানের মধ্যে গান বাজিয়া নাচছ। তুই যদি পাশ করছো তাইলে শিক্ষা বোর্ডের মান সম্মান থাকবো? তুর্কি কিঞ্চিত রাগ নিয়ে বলে। মা, ওকে তুমি কথা দেও যদি কাল আমি পাশ করি আর ভালো মার্কস আসে তাহলে এই সিংহের বাচ্চাটা আমাকে কিনে এনে দিবা। তুর্কি ফোনে থাকা সিংহের বাচ্চার ছবি দেখায়। জুবাইরা চা নাড়া বাদ দিয়ে অবাক হয়ে প্রশ্ন করে। সিংহের বাচ্চা দিয়ে কি করবি? পালবো। মানে? সিংহের বাচ্চা কেউ পালে?
হ্যাঁ আমি পালবো। ওকে আমার শিকারী বানাবো। দোষ আসলে তর না। তর জাত গোষ্ঠীর। সব তো পাগলের বংশ, তাই তুই এমন পাগলামি করছো। আম্মু, সর বলতাছি এখান থেকে। সিংহের বাচ্চা এনে ওরে কি খাওয়াবি? প্রতিদিন 2টা করে গরু খাইতে দিতে হবে। পারবি? তর বাপে তো জমিদার, তাই না? আরে গরু খাবে মানে? ও আমার সাথে ভাত খাওয়া শিখবো। জানো না, সঙ্গ দোষে লোহা ভাসে। আমার হাতে ঝাড়ু ওঠার আগে এখান থেকে সরিস। মা শোন না, আমি টয়লেটে যাব, চাটা দেখ। জুবাইরা চুলার আঁচও কমিয়ে দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। তুর্কি বিরক্তির সাথে বলে ধ্যাত তাকিয়ে থাকে চায়ের পাতিলের দিকে। তার খুব শখ একটা সিংহের বাচ্চা পালবে, তাকে বড় করবে। যখন অনেক বড় হবে তখন ওর পিঠে চড়ে ও সারা দেশ বিদেশ ঘুরবে। কিন্তু মায়ের জন্য কিচ্ছু হলো না। রুম থেকে খুব শব্দ করে জুবাইরার ফোন বেজে ওঠে। শব্দে তুর্কির কান ঝালাপালা হয়ে যায়। মানে আম্মু কি বয়রা এত ভলিউম দিয়ে রাখে কেন? তুর্কি গ্যাস অফ করে রুমে এসে দেখে কে কল দিয়েছে। নয়াডিঙ্গির রাশেদা 2। বিরক্ত মুখে উচ্চারণ করে মামি। মাত্র না 2-3 ঘন্টা ভরে কথা বলল, এখন আবার কিসের জন্য কল দিয়েছে? 2 বার বাজার পর যখন দেখল জুবাইরা আসছে না, তখন ও কল রিসিভ করে। আসসালামু আলাইকুম মামি। কেমন আছেন? ওলাইকুম আসসালাম। ভালো ভালো। তর মাইকো? আম্মু তো টয়লেটে গেছে। কেন, কি দরকার? আর কইছ না? যে কারণে তর মায়েরে কল দিছিলাম সেইটাই তো বলা হয়। মানে? আরে শীতের পিঠা খাবি না? সেই দাওয়াত দেওয়ার জন্যই তো কল দিছিলাম। কিন্তু দাওয়াত দিতে ভুলে গেছি। তুর্কি হতাশ হয়ে যায়। মানে তখন তাহলে দাওয়াত দেওয়ার জন্য কল দিছিল? 1-1.5 ঘন্টার মতো কথা বলার পর এখন বলছে দাওয়াত দিতেই ভুলে গেছে। সত্যি? তাহলে এতক্ষণ এরা কি কথা বলল? আমার মেয়েটার জন্য দোয়া করিস। কাল রেজাল্ট দিব। আল্লাহ জানে কি করব। জুবাইরা সন্ধ্যা থেকে তার সব আত্মীয় স্বজনের কাছে কল দিয়ে দিয়ে দোয়া চাচ্ছে। এখন প্রায় রাত 9টা বাজে। তুর্কি পাশের রুমে শুয়ে ফোন দেখছে। বিপ বিপ সাউন্ড তুলে ফোন বেজে উঠতেই তৃপ্তির সাথে কল ধরে। বাবু। হ্যাঁ মা, কেমন আছিস? কি করছিস? এই তো বাবা, শুয়ে আছি। তুমি কি করো? এই তো মা, বসে আছি। বলা বাহুল্য তুর্কির বাবা শহীদ হাসান সৌদি আরব থাকেন। তোমার আম্মু ফোন ধরে না কেন? কতবার করে ফোন দিলাম। মা তো তার জাতগোষ্ঠীর সাথে কথা বলছে বাবা। জানোই তো, একবার কথা শুরু হলে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও থামবে না, যতক্ষণ না পর্যন্ত ফোনের টাকা না শেষ হয়। মেয়ের মুখের কথা কেড়ে নিয়ে বললেন শহীদ হাসান। তারপর 2 বাপ বেটি একসাথে হেসে ওঠে। কাল তো রেজাল্ট দিব মা, টেনশন করো না। আমার মেয়ে পারবেই। হ্যাঁ বাবা, একটু ভয় করছে। একদম ভয়ের কিছু নেই মা, তুমি পারবা। জানো আম্মু বলেছে রেজাল্ট খারাপ হলে আম্মুর ক্রাশের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। শহীদ হাসান অবাক হয়ে জিজ্ঞাসা করে, ক্রাশ আবার কি মা? আরে আম্মুর একজন পছন্দের মানুষ আছে, যাকে 2 দিন পর পর তার মেয়ের জামাই হিসেবে ঘোষণা দেয়। ওই যে পাশের বাড়ির রকমান পাগল আছে না, উনার সাথে। শহীদ হাসান হেসে বলে, কি এত বড় সাহস আমার একমাত্র রাজকন্যাকে এই কথা বলেছে? দেখি দেও তো তোমার মায়ের কাছে ফোন। হ্যাঁ দাঁড়াও। তুর্কি বিছানা থেকে নামতে গিয়ে দেখে জুবাইরা নিজেই এসেছেন। তাকে ফোন এগিয়ে দিয়ে বলে, নেও বাবা, কথা বলবে। দীর্ঘক্ষণ স্বামীর সাথে কথোপকথন শেষ করে জুবাইরা এসে তুর্কির সামনে বসে। মা, তুর্কি তোকে একটা কথা বলি? রাখবি? তুর্কি একটু অবাক হয়ে যায়। তার মা এত সুন্দর করে কথা বলছে। তুর্কি সুন্দর করে হেসে বলে, হ্যাঁ মাতাশ্রী, অবশ্যই বলুন। তুই যদি কাল কোনো মতে পাশ করতে পারছো, দয়া করে ইন্টারে আর সায়েন্স নিস না। তর হাতে ধরে বলি, মা। তুর্কি একটু রাগ নিয়ে বলে, মা তুমি জানো ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি ডাক্তার হব, আর তুমি এই কথা বলতে পারলে? দেখ মা, সবার সব স্বপ্ন দেখতে হয় না। কি লাভ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। আর যদি তুই লেখাপড়া করতি তাহলে একটা কথা ছিল। যেহেতু তর লেখাপড়া ভালো লাগে না, তাই আমি বলবো দয়া করে ইন্টারে আর সায়েন্স নিচ না, ঠিক আছে? এসএসসি সায়েন্স আর ইন্টারের সায়েন্স আকাশ পাতাল ভিন্ন। তাই আমি বলি কি, মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি সায়েন্স নিয়ে পড়ব, যখন বলেছি তখন সায়েন্সই নেব। তুমি আমাকে বাধা দিতে পারো না। সব সময় আবেগ দিয়ে কাজ করলে চলে না মা, মাঝে মাঝে বিবেক দিয়েও কাজ করতে হয়। আর এই রকম বড় বড় কাজ আবেগের বশে হয় না।
আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি সায়েন্স নেব মানে সায়েন্সই নেব। তুর্কি আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়।